ওকে, তো আমরা প্রথমেই আগে একটু যাই যে টেস্টিং টেকনিক গুলো আসলে কি কি হতে পারে। তো প্রথমে আমি দেখো একটা একটা মোটামুটি ট্রি এর মতো আঁকতেছি। তোমরা এটা হচ্ছে আঁকতেও পারো, চাইলে দেখতেও পারো। স্লাইডে এগুলার হচ্ছে একদম সবকিছু লিখা আছে, এগুলো নিয়ে আমরা হচ্ছে গিয়ে আবার রিভিউ করব। তো প্রথমে আমি টেস্টিং থেকে যাই। টেস্টিংকে আমি দুই পোর্শনে আসলে ভাগ করতে পারি। একটা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং, আর এটাকে বলতে পারি হচ্ছে অটোমেটেড টেস্টিং। আচ্ছা, লিখা বুঝতে সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবে সবাই। ম্যানুয়ালের মধ্যে আমরা আবার তিন পোর্শনে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্সপেকশন, দেন সেকেন্ড ওয়ান ওয়াক থ্রু, থার্ড ওয়ান ডেস্ক চেকিং। ম্যাম আমার অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়নি। যখন অ্যাটেন্ডেন্স কল করতেছিলাম তখন কোথায় ছিলাম? নেটে একটু প্রবলেম হচ্ছিল, জয়েন করতে লেট হয়েছে। আচ্ছা দেখো, অটোমেটেড ইউনিট, দেন হচ্ছে সেকেন্ড ওয়ান ইন্টিগ্রেটেড, এন্ড দেন হচ্ছে সিস্টেম টেস্টিং, আর লাস্ট ওয়ান স্টাফ টেস্টিং। বলো তোমার আইডি বলো লাস্টে। ম্যাম 023। আচ্ছা, এখন যদি কেউ পরবর্তীতে আবার আসো, একবারে সবার লাস্ট অ্যাটেন্ডেন্স এর কাউন্ট করবো ওগুলা। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের মোটামুটি কিছু টেস্টিং টেস্টিং এর আমরা টেকনিক দেখতেছি। যে প্রথমে আমরা দেখি যে ম্যানুয়াল টেস্টিং, আর আমরা এই দুই পোর্শনে ভাগ করতে পারি, সেটা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং আর একটা হচ্ছে অটোমেটেড টেস্টিং। আসলে দুই ধরনের টাইপস আর কি, নট হচ্ছে আমরা যে এটা ক্লাসিফিকেশন এরকম কিছু না। সো ম্যানুয়াল টেস্টিং জিনিসটা কি, যখন হিউম্যান নিজে ওই কোনো কিছু টেস্ট করে সেটাকে বলা হয় ম্যানুয়াল টেস্টিং। আর অটোমেটেড টেস্টিং জিনিসটা কি, এটা হচ্ছে কম্পিউটার একটা, তো এই কম্পিউটার বা তোমার সিস্টেমকে টেস্ট করবে যে কোনো বাগ বা এরর আছে কিনা সেটা ডিটেক্ট করবে। তো অটোমেটেড টেস্টিং এর মাধ্যমে আসলে আমরা ডিটেক্ট করতে পারি, কিন্তু এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। আর ম্যানুয়াল টেস্টিং এর মাধ্যমে হিউম্যান দ্বারা হচ্ছে কোনো টেস্ট করা হয় তোমার সিস্টেমটাকে। তো আমরা যে ল্যাবে টেস্টিং করলাম, ল্যাবে একটা টেস্টিং শিখেছিলাম, তো ওই টেস্টিংটা কি ছিল, ম্যানুয়াল না অটোমেটেড? ম্যাম ম্যানুয়াল। হ্যাঁ, ম্যানুয়াল টেস্টিং। তো আমরা হিউম্যান মানে আমরা নিজেরা নিজেদের সিস্টেমটাকে টেস্ট করতেছিলাম, বা কোনো, আমরা তো এটাও জানি যে টেস্টাররা সিস্টেম টেস্ট করে। তো টেস্টার মিন্স হচ্ছে কোনো হিউম্যান। সো হিউম্যান যদি তোমার সিস্টেমটাকে টেস্ট করে তাহলে সেটাকে বলা হয় ম্যানুয়াল টেস্টিং। আর যদি তুমি কম্পিউটারাইজড কোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে তোমার সিস্টেমটাকে টেস্ট করাও তাহলে সেটাকে বলা হয় অটোমেটেড টেস্টিং। ওকে, তাহলে এবার আমরা একটু যাই যে তাহলে ম্যানুয়াল টেস্টিং এর মধ্যে আসলে টেকনিক গুলা কি কি। প্রথমে আমরা ম্যানুয়ালটা একটু দেখি। তো ম্যানুয়াল টেস্টিং এর মধ্যে আমরা প্রথম যে টাইপটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্সপেকশন। ওকে, তো ইন্সপেকশনটা আসলে কি, ইন্সপেকশন কোনো একজন পার্টিসিপেন্ট এসে তোমার সিস্টেমটা এবার হচ্ছে টেস্ট করবে, এবং সে মূলত চেষ্টা করে স্পেসিফিক প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ইরর ধরার জন্য। তার মোটামুটি হচ্ছে আমরা জানি যে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, সি, সি প্লাস প্লাস, জাভা, দেন হচ্ছে পাইথন। এখন সে কি করবে, স্পেসিফিক যে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ তুমি যেটা ডিজাইন করছো বা তোমার সিস্টেমটাকে ডেভেলপ করলা, তা সেই সিস্টেমটার উপর স্পেসিফিক ল্যাঙ্গুয়েজে ইরর হচ্ছে সে চেক করবে। এটাকে বলা হয় ইন্সপেকশন। তাহলে আমি এখানে আমি ধরো আরেকটু যদি শর্টকাট কিওয়ার্ড লিখি,
তাহলে এরকম কিছু একটা দাঁড়াবে যে সে স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইরোর ধরে। ওকে, ওকে, আচ্ছা দেখো, ইন্সপেকশন তাহলে আমরা বলতে পারি যে স্পেসিফিক প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ইরোর এবার চেক করবে। আচ্ছা, তাহলে এরপরে যাই যে সেকেন্ড আমাদের টেস্টিং টেকনিক, সেটা হচ্ছে ওয়াক থ্রু। ওয়াক থ্রু গুলা জিনিসটা কি, এটা পিয়ার রিভিউ এর মাধ্যমে হয়। আমি তোমাদের ছোট ছোট কিওয়ার্ড লিখে দিচ্ছি যাতে মনে থাকে। পিয়ার রিভিউ এর মাধ্যমে এই টেস্টিংটা, তোমার সিস্টেমটাকে টেস্ট করা হয়ে থাকে। এখন পিয়ার রিভিউ জিনিসটা কি, কেউ আমাকে বলতে পারবা পিয়ার রিভিউ কি? ধরো আছে আমরা তো গ্রুপ ওয়াইজ ল্যাবে সিস্টেম হচ্ছে ডেভেলপ করলাম। এখন অনেকগুলো গ্রুপ ছিল, ধরো 9-10টা গ্রুপের মতো ছিল, 10টা গ্রুপের মতো ছিল। তো আমি এখন বললাম যে আমি তোমাদের সিস্টেমটা টেস্ট করব না, বা তুমি নিজে তোমার সিস্টেম টেস্ট করবে না। গ্রুপ 1 গ্রুপ 2 এর সিস্টেমটা টেস্ট করবে, আর গ্রুপ 2 গ্রুপ 1 এর সিস্টেম টেস্ট করবে। এটাকে বলা হয় পিয়ার রিভিউ। মানে এক গ্রুপ যখন আরেক গ্রুপে একে অপরের সিস্টেম রিভিউ করে, সেটাকে বলা হয় পিয়ার রিভিউ। তাহলে আমি কি করলাম যে এবার সিস্টেমটাকে ম্যানুয়াল টেস্টিং তো করাবো, কিন্তু পিয়ার রিভিউ এর মাধ্যমে একে অপরেরটা টেস্ট করবে, এক গ্রুপ আরেক গ্রুপের টেস্ট করবে। ওকে, তাহলে এটাকে বলা হয় ওয়াক থ্রু টেকনিক ম্যানুয়াল টেস্টিং এর। তারপরে আসি আমরা হচ্ছে থার্ড ওয়ান, সেটা হচ্ছে গিয়ে ডেস্ক চেকিং। ডেস্ক চেকিং একদম সোজা, যেটা হচ্ছে গিয়ে কোনো রিভিউয়াররা এসে এবার সিস্টেমটা টেস্ট করবে। এই রিভিউয়ার আসলে কে? এই রিভিউয়ার তোমার সিস্টেমের এক্সটার্নাল কেউ, এই সিস্টেম সম্পর্কে সে কিছু জানে না। তো আমি ধরো কি করলাম, যেমন এইবার থেকে তোমাদের কি হবে, কোয়েশ্চেন মডারেশন হবে। তো কোয়েশ্চেন মডারেশন হচ্ছে মডারেটর, বাইরে থেকে কোনো পার্সন আসবে মডারেট করতে। তাহলে এখন বাইরে থেকে একটা রিভিউয়ারকে নিয়ে আসলাম, যে সিস্টেম তোমার সিস্টেমটাকে এবার টেস্ট করবে। সে এবার এক্সটার্নালি টেস্ট করে দেখবে সিস্টেমে কোনো ইরর আছে কিনা। তাই আমি যদি কোনো রিভিউয়ারকে নিয়ে এসে তোমার সিস্টেমটাকে টেস্ট করাই, সেটাকে বলা হয় ডেস্ক চেকিং। সো ম্যানুয়াল টেস্টিং এর মধ্যে মোটামুটি এই 3 ধরনের টেকনিক ফলো করা হয়। তো যে কোনো একটা টেকনিক ফলো করে সিস্টেমটাকে টেস্ট করা হয়। এমন না যে একটা টেকনিকই ব্যবহার করা হতে পারে, এমনও হতে পারে যে না, 3টা টেকনিকই তুমি তোমার সিস্টেমের জন্য ব্যবহার করতে পারো, বা 2টা টেকনিক ব্যবহার করতে পারো, বা যে কোনো একটা টেকনিক ব্যবহার করতে পারো আর কি। তাহলে এবার আমরা চলে আসি যে আমাদের সেকেন্ড যে টাইপটা, সেটা হচ্ছে অটোমেটেড টেস্টিং। অটোমেটেড টেস্টিং এ তাহলে আমরা প্রথম টেস্টিংটা দেখতেছি ইউনিট টেস্টিং। আচ্ছা, টেস্টিং কাদের টপিক ছিল প্রেজেন্টেশনে? আচ্ছা, টেস্টিং যাদের টপিক ছিল তারা নাই আজকে ক্লাসে? আচ্ছা, যাই হোক, তাহলে দেখো ইউনিট টেস্টিং জিনিসটা কি। জাফর, মুনতাহা, সামি কেউ নাই? আমরা কথা না বলার কারণ, তাহলে আমি অ্যাটেন্ডেন্স কেটে দিব পরে। যদি ক্লাসে নাই থাকো তাহলে অ্যাটেন্ডেন্স নিয়ে কি করবা? আচ্ছা দেখো, তাহলে অটোমেটেড টেস্টিং এর মধ্যে আমাদের 4 ধরনের টেস্টিং টেকনিক আছে। সেটা হচ্ছে ইউনিট টেস্টিং, তার সেকেন্ড ওয়ান হচ্ছে ইন্টিগ্রেটেড টেস্টিং। তো প্রথমে আমরা ইউনিট টেস্টিং নিয়ে একটু আলোচনা করি। তো আচ্ছা, আমরা যে প্রজেক্ট করলাম প্রত্যেকে, আমাদের প্রজেক্টের ইউনিট আসলে কি? ইউনিট বলতে আমরা কি বুঝি?
আচ্ছা, তোমাদেরকে ক্লাস নেওয়ার দরকার আছে কোনো? তোমাদের তো কোনো সারা শব্দ কিছু নাই, না জানলে না বলবা, হ্যাঁ বললে হ্যাঁ বলবা, কিছু তো একটা বলবা। ওদের তো ক্লাস নিতেছি মনে হচ্ছে বাতাসের মধ্যে ক্লাস নিতেছি। সরি ম্যাম, ম্যাম আমরা শুনতে আসি পাচ্ছি বাট কিন্তু মানে জানি না এখনো। এগুলো, তো জি এই ম্যাম, কারণে কোশ্চেন কিছু কি বলতে করে পারি। উঠছে না। টেস্টিং টেকনিকের মধ্যে যারা প্রেজেন্টেশন দিছে তারা তো মনে হয় সামি ছিল ক্লাসের মধ্যে অ্যাটেন্ডেন্স দেওয়ার সময়। জি ম্যাম। তো যখন ডাকতেছিলাম তখন কোথায় ছিল? ম্যাম আমার ওই মাইকে একটু প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে, না ভুলে যাওয়া তো কোনো বড় বিষয় না, ভুলে যেতেই পারো। তো একটা তো কিছু বলতে হবে যে ভুলে গেছি বা হচ্ছে মনে নাই। আহ, আচ্ছা যাই হোক, ইউনিট টেস্টিং তাহলে আমরা কি, প্রজেক্টের ইউনিট বলতে আমরা কি বুঝি? প্রজেক্টের একটা ফিচার। তাহলে আমি ধরো একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি যে ক্যালকুলেটর। ক্যালকুলেটরকে আমি একটা প্রজেক্ট ধরতে পারি। ধরলাম ক্যালকুলেটর আসলে বিভিন্ন ধরনের অপারেশন করে থাকে, তাহলে একটা অপারেশনের নাম দিলাম ধরো হচ্ছে আমরা জানি অ্যাডিশন করতে পারে, মাল্টিপ্লিকেশন করতে পারে, ডিভিশন ডিভাইড করতে পারে, তাহলে সাবট্রাক্ট করতে পারে, অনেক ধরনের অপারেশন আসলে ক্যালকুলেটর করা পসিবল। তাহলে আমি একটা ইউনিট ধরলাম ধরো ডিভিশন। ডিভিশন অপারেশন দেখলাম যে ডিভাইড সে ঠিক মতো করতে পারতেছে না, বা মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন ইউনিটটা ঠিক মতো কাজ করতেছে কিনা। তাহলে প্রতিটা ইউনিট ধরে ধরে, প্রতিটা অপারেশন ধরে ধরে আমি চেক করলাম যে আমার সিস্টেম এই ইউনিটে ঠিক মতো পারফর্ম করে কিনা। তাহলে একটা ইউনিটের নাম হচ্ছে মাল্টিপ্লিকেশন ইউনিট, একটা ইউনিট হচ্ছে ডিভিশন ইউনিট, একটা হচ্ছে অ্যাডিশন ইউনিট। এরকম প্রতিটা অপারেশন এক একটা ইউনিট হিসেবে চেক করে আমি চেক করলাম যে আমার সিস্টেম ওই ইউনিটে ঠিক মতো পারফরমেন্স বা সঠিক রেজাল্ট দেয় কিনা আসলে। আচ্ছা, তারপরে সেকেন্ড আসে যেটা ইন্টিগ্রেটেড ইউনিট, ইন্টিগ্রেটেড টেস্টিং। তো ইন্টিগ্রেটেড টেস্টিং জিনিসটা কি, ধরো এবার আমি একটার সাপেক্ষে আরেকটা ঠিক মতো কাজ করতেছি কিনা সেটা হচ্ছে চেক করে দেখবো। যেমন ধরো সহজ উদাহরণ দিলে একটা গাড়ির উদাহরণ দিই, কারের। তো কারের প্রতিটা ইউনিট এক একটা ইউনিট কি ইউনিট হচ্ছে কি, একটা হচ্ছে কি ব্রেকিং, ব্রেক থাকবে, তার ব্রেকিং সিস্টেম থাকবে, তার একটা স্পিডিং সিস্টেম থাকবে, কত স্পিডে সে গাড়ি চলবে, এরকম প্রতিটা এক একটা ইউনিট থাকে গাড়ি। তাহলে যখন আমি খালি চেক করতেছি স্পিডিং ঠিক মতো কাজ করে কিনা সিস্টেমটা, স্লো হয় বা ফাস্ট হয় কিনা, আবার ব্রেক ঠিক মতো হচ্ছে কিনা, এই যে প্রতিটা ইউনিট ধরে ধরে যখন চেক করি তাকে বলে ইউনিট টেস্টিং। এখন ইন্টিগ্রেটেড টেস্টিংটা কি, আমরা জানি যে যদি আমি গাড়িতে ব্রেক করি তাহলে স্পিডটা কমে যাবে। তাহলে হচ্ছে এই যে একটা সাপেক্ষে আরেকটা ঠিক মতো কাজ করে কিনা, এই যে আমি টেস্টটা করতেছি সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড টেস্টিং। এখন আমি ব্রেক করে দেখব যে ব্রেক ঠিক মতো কাজ করতেছে কিনা এবং ব্রেকের সাপেক্ষে স্পিডটাও কমে যাচ্ছে কিনা, এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড টেস্টিং। যেমন সেম ভাবে তোমাদের সফটওয়্যার গুলোতে দেখবা যে বিভিন্ন মডিউল একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, একটার পারফরমেন্স ধরো তুমি স্টুডেন্টের গ্রেড হিসাব করতেছো, সেটার উপর আবার স্টুডেন্টের পারফরমেন্স হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট। তাহলে ওই কাজটা না করলে ওই কাজটা আসলে হচ্ছে না। তার মানে এই যে বিভিন্ন ধরনের যে ফিচারের ডিপেন্ডেন্সি থাকে, ওই ডিপেন্ডেন্সির মধ্যে যে একটা সাপেক্ষে আরেকটা কিরকম ভাবে সিস্টেমটা কাজ করতেছে, সেটা আমরা যেই টেস্টিং এর মাধ্যমে আসলে দেখে থাকি সেটাকে বলা হয় ইন্টিগ্রেটেড টেস্টিং। এখন থার্ড ওয়ানটা কি, থার্ড ওয়ানটা একদম সোজা, সিস্টেম টেস্টিং বলা হয়। এটা হচ্ছে কি এবার হোল সিস্টেমটা ঠিক মতো কাজ করে কিনা। যেমন ধরো এখন গাড়ির কথা বলতেছিলাম, গাড়ি এখন তোমার ঠিক মতো কোন তার ডেস্টিনেশনটা বা টার্গেট ডেস্টিনেশনে পৌঁছায় কিনা, টোটাল কারটা এবার হচ্ছে গাড়িটা ঠিক মতো কাজ করতেছে কিনা সেটা হচ্ছে এবার চেক করা। তাহলে একটা হচ্ছে আমি বলতে পারি যে প্রতিটা ইউনিট বেসিসে আমি টেস্ট করলাম, তারপরে আমি হচ্ছে একটা ইউনিটের সাপেক্ষে আরেকটা ইউনিট ঠিক মতো কাজ করে কিনা সেটা টেস্ট করলাম, এবার হচ্ছে আমি হোল সিস্টেমটাকে টেস্ট করলাম। তাহলে এই সিস্টেম টেস্টিং এর মাধ্যমে এখন আমি পুরোপুরি শিওর হলাম যে আমার সিস্টেমে কোনো ইরর বা বাগ আছে কিনা, বা থাকলে সেটা আমি এখন পরবর্তীতে ফিক্স করে ফেলবো আর কি। আচ্ছা, এখন সবার লাস্টে একটা হচ্ছে টেস্টিং আছে, সেটাকে বলা হয় স্টাফ টেস্টিং। স্টাফ টেস্টিং আসলে জিনিসটা কি, তো এইটা যদি এক্সাম্পল বলতে চাই তার আগে আমি তোমাদেরকে একটা আচ্ছা, তো আমরা তো সবাই মোটামুটি স্ট্রাকচার প্রোগ্রামিং করেই আসছি। ধরো তোমাদেরকে একটা প্রবলেম সলভ করতে দেওয়া হলো কোড ফোর্স বা যে কোনো একটা থেকে, ইনপুটও তুমি জানো, আউটপুটও কি আসবে সেটাও হচ্ছে তোমাকে দেওয়া আছে। এখন তুমি কোড করলা, কোড করার পরে কোড থেকে কোনো ইরর জেনারেট হয় না। যখন কোড রান দেওয়া হয় ইরর জেনারেট হচ্ছে না, কিন্তু
ইনপুটের সাপেক্ষে আউটপুট ভুল দেখাচ্ছে, তখন তোমরা কিভাবে কোডটাকে ফিক্স করা ট্রাই করো, ওই চ্যাট জিপিটি ছাড়া আর কি? ম্যাম আমরা তখন ডিবাগ করি, লাইক আমাদের ভ্যালুগুলা কোন কোন লাইনে কিভাবে চেঞ্জ হচ্ছে, এন্ড দেন আবার এটাকে ব্যাক ট্র্যাকিং করে এক্সপেক্টেড আউটপুটের মতো যেন আসে ওইরকম। হ্যাঁ, তার মানে হচ্ছে কোন পোর্শনে যে আসলে কোডটা ঠিক মতো কাজ করতেছে না, প্রতিটা যদি লুপ থাকে কয়েকটা, তাহলে কোন লুপে যে আসলে কোনো কিছু প্রিন্টের ফাংশন দিয়ে হোক বা কিছু একটা দিয়ে হোক ম্যাম করো। পুরো কোডটাকে একটু ডিভাইড করে কিছু কিছু চেক পয়েন্টস দিয়ে তারপরে প্রিন্টে কাজ করে যে কোথাও কোন পর্যন্ত কাজ করতেছে, তারপরে আর কি হ্যাঁ দেখি। হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে তুমি ওই যে প্রতিটা আহ, ধরো লুপে যদি হিসাব ধরি, তাহলে প্রতিটা লুপে লুপে ধরো বা কিছু পোর্শনকে ভাগ করে নিয়ে যে কোন কোন পোর্শনে আসলে কোড ঠিক মতো কাজ করে, এরপর ওইখান থেকে যদি আউটপুট দেখো না এখানে ঠিক মতো কাজ করে, তার মানে এতখানি পোর্শনের সমস্যা নেই, সমস্যা অন্য কোনো পোর্শনে। তারপরে যে প্রতি পোর্শন ভাগ করে করে চেক করে দেখো যে যে ঠিক মতো টেস্ট মানে কোনো প্রোগ্রামিং করে ইরর কোথায়, কোন পোর্শনে আসলে ইরর আছে, এটা ডিটেক্ট করা আর কি। সো এটা এক ধরনের স্টাফ টেস্টিং আমি বলতে পারি। স্টাফ টেস্টিং বিষয়টা কি, তুমি তোমার সিস্টেমে কিছু অংশ রিপ্লেস করে দিবা, রিপ্লেস করে সেটা ডামি কোন একটা কোড নিয়ে আসবা। আচ্ছা, আরো যদি সহজভাবে আরো এক্সাম্পল দেই, ধরো সফটওয়্যার নিয়ে এক্সাম্পল দেই, কি এক্সাম্পল দিতে পারি, তোমাদের পোর্টালে কি এরকম আছে যে একটা একটা পোর্টাল একটা পোর্টালের উপর ডিপেন্ডেন্ট? আচ্ছা, পেমেন্ট করার আগে কি তোমাদের হচ্ছে অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে দেয়, নাকি পেমেন্ট ছাড়া প্রিন্ট করা যায়? করতে দেয় না ম্যাম। আচ্ছা, তাহলে পেমেন্টের উপরে অ্যাডমিট কার্ড প্রিন্ট আসলে হচ্ছে, অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করতে পারবা কি দিবা পারবা না সেটা ডিপেন্ড করে পেমেন্টের উপর। আচ্ছা, তাহলে এখন দেখো তোমার সিস্টেমে একটা পেমেন্ট মডিউল থাকবে, আর ধরো অ্যাডমিট কার্ড প্রিন্টের একটা মডিউল থাকবে। এখন ধরলাম যে পেমেন্ট মডিউলটা কোনোভাবে তুমি এখনো ডেভেলপ করো নাই, কিন্তু অ্যাডমিট কার্ড প্রিন্টেডটা তোমার ডেভেলপ করা, কিন্তু তুমি এটা চেক করতে পারতেছো না যে কিভাবে এটা ঠিক মতো কাজ করে কিনা, কারণ পেমেন্টের উপর যেহেতু ডিপেন্ডেন্ট। তাহলে এখন আমি কি করবো, যেহেতু পেমেন্ট মডিউলটা আমার ডেভেলপ করা না, আমি এইটার পরিবর্তে কিছু ফিউ অফ লাইন্স আমি কিছু ডামি কোড এখানে বসাবো। তাহলে ডামি কোড যদি বসে, এবার হচ্ছে তাহলে কি হবে, এবার অ্যাডমিট কার্ড প্রিন্ট হয়ে যাবে, প্রিন্ট হবে কি হবে না এই ডামি কোডের মাধ্যমে আমি এই পেমেন্টের একটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট করে দিলাম। এখন হচ্ছে গিয়ে অ্যাডমিট কার্ড প্রিন্ট হবে কি হবে না সেটার একটা টেস্ট আমি এখান থেকে করতে পারবো। মানে পেমেন্ট আমার মডিউলটা নাই, এই মডিউলটার পরিবর্তে আমি কিছু ডামি কোড নিয়ে আসলাম। এবার আমি চেক করলাম অ্যাডমিট কার্ড ঠিক মতো প্রিন্ট হয় কিনা। ঠিক আছে, তো যখন আমি দেখলাম যে অ্যাডমিট কার্ডের মডিউল ঠিক, এখন পরবর্তীতে যখন আমার পেমেন্ট মডিউল ডেভেলপ করার প্রয়োজন হবে আমি তখন ডেভেলপ করবো। এইটাকে বলা হচ্ছে স্টাফ টেস্টিং। এখন এই যে ডামি কোড নিয়ে আসলাম কিছু, এইটাকে এই ডামি কোড গুলাকে বলা হয় হচ্ছে স্টাফ। এই কারণে হচ্ছে এই টেস্টিং এর নামও হচ্ছে স্টাফ টেস্টিং, যে কিছু লাইন অফ কোডকে রিপ্লেস করে অন্য কোনো লাইন অফ কোড নিয়ে এসে প্রতিবার চেক করলাম যে আমার সিস্টেম এবার ঠিক মতো কাজ করে কিনা। তার মানে আমি এখন কি করলাম, যে পেমেন্টের জায়গায় ডামি কোড দিলাম, এবার অ্যাডমিট কার্ড ঠিক মতো কাজ করে কিনা। এবার আমার পেমেন্ট যদি অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট থাকে, তাহলে এবার পেমেন্ট মডিউলটা ডেভেলপ করলাম, এখন এখানে কোনো একটা ডামি কোড দিলাম, দেখলাম এবার পেমেন্ট মডিউল ঠিক মতো কাজ করে কিনা। তার মানে আমি প্রতিটা লাইন কিছু কিছু লাইন রিপ্লেস করে করে আমি প্রতিটা মডিউল চেক করেছি, তারা হচ্ছে ইন্ডিভিজুয়ালি অন্যের উপর ডিপেন্ড করে তার টোটাল সিস্টেমটা ঠিক মতো আসলে কাজ করতেছে কিনা, বা যদি কাজ না করে থাকে তাহলে সেটার ক্ষেত্রে আমরা ইরর জেনারেট করে নিব আর কি। ইরর জেনারেশন করা থাকলে, ডিটেক্ট করা থাকলে এরপর আমি ফিক্স করতে পারবো। তো এই হচ্ছে বিভিন্ন ধরনের টাইপস আসলে টেস্টিং এর। মোটামুটি তোমাদের স্লাইডও যদি তোমরা দেখো, এই স্লাইডটাতে আমি যাই, হ্যাঁ দেখো এখানে অলরেডি তোমাদের এই যে ক্যাটাগরাইজ করা আছে যে ইন্সপেকশন, ওয়ার্ক থ্রু, ডেস্ক চেকিং, তারপর হচ্ছে সিনট্যাক্স চেকিংটা আমি আর বলি নাই কারণ এটা আলাদাভাবে বলার কিছু না, যে সিনট্যাক্স ঠিক মতো আছে কিনা তোমার সিস্টেমে প্রোগ্রামিং এর সেটা হচ্ছে চেক করা আর কি। আচ্ছা, ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং, এরপরে তোমরা হচ্ছে স্টাফ টেস্টিং ও হচ্ছে এখানে পাবা, এই যে স্টাফ টেস্টিং। প্রতিটারই সংজ্ঞা লেখা আছে, বাট এখানে কিন্তু এক্সাম্পল নাই, আমি এক্সাম্পল আকারে দিলাম, এক্সাম্পল আসতেও পারে আবার প্লাস তোমার মনে থাকতেও সুবিধা হবে আর কি। আচ্ছা, তারপরে এরপরে একটা
টেস্টিং যেটা এত কিছু টেস্টিং করে ফেলছো কিন্তু এখনো তোমার সিস্টেম আসলে গ্রহণযোগ্যতা পাবে কিনা সেইটা যেই টেস্টিং টেকনিকের মাধ্যমে করা হয় সেটাকে বলা হয় অ্যাকসেপ্টেন্স টেস্টিং। তোমার সিস্টেম কি হলো যে তুমি সকল ধরনের টেস্ট করে ফেললা, করার পর দেখলা তোমার সিস্টেমে এখন ইররলেস, কোনো ইরর নাই, তারপর তোমার সিস্টেমটা একসময় যে ডিসকার্ড হয়ে গেল। এটার কারণ কি হতে পারে? কারণটা একটাই হতে পারে যে ইউজার তোমার সিস্টেমকে এখনো গ্রহণ করে নাই। কেন করে না? কারণ ইউজার যে রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার সিস্টেমটাকে চাচ্ছিল তুমি সেইভাবে সিস্টেমটাকে ডেভেলপ করো নাই। ওই যে একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি কি আবার, যে ফুড অর্ডারিং অ্যাপ চাইছে তোমার ইউজার তোমার কাছ থেকে, তুমি হচ্ছে হয়তো বা ভুলে ফুড রিভিউ অ্যাপ তৈরি করে ফেলছো। তাহলে সিস্টেমে এই সিস্টেমটাকে ইউজার কোনোভাবে একসেপ্ট করবে না। তাহলে এর জন্য একটা টেস্টিং টেকনিক আসে যেটার মাধ্যমে এবার ইউজার রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার সিস্টেমটাকে আসলে ডেভেলপ করা হয়েছে কিনা সেটা যে টেকনিকে মানে যে টেস্টিং টেকনিকের মাধ্যমে আসলে রিভিউ করা হয় সেটাকে বলা হয় অ্যাকসেপ্টেন্স টেস্টিং। যে ইউজার তোমার সিস্টেমটাকে এবার একসেপ্ট করবে না একসেপ্ট করবে না। তো এই অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর মধ্যে আবার দুই ধরনের টেস্টিং ভাবে করা যায়, একটা হচ্ছে আলফা টেস্টিং আর একটা হচ্ছে বিটা টেস্টিং। আচ্ছা, আলফা টেস্টিংটা কি? আলফা টেস্টিং হচ্ছে সিমুলেটেড ডাটার উপর করা হয়, সিমুলেটেড ডাটার উপরে করা হয়। আর বিটা টেস্টিং করা হয় রিয়েল ডাটার উপরে। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি যে কম্পিউটার নেটওয়ার্কিং সবাই কি কোর্স করে ফেলছো নাকি এখনো করা বাকি? জি ম্যাম, করা হয়েছে। আচ্ছা, এখানে তো সিসকো প্যাকেট ট্রেসার সবাই মনে হয় ব্যবহার করছো। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, সিসকো প্যাকেট ট্রেসারে তোমরা কি কাজ করছো? রাউটার সুইচ নিয়ে বিভিন্ন ধরনের কানেকশন দিয়ে বিভিন্ন নেটওয়ার্ক ডিজাইন করছো, তাই তো? আচ্ছা, তাহলে এই যে তোমরা একটা সিমুলেটেড ওয়ে মানে একটা হচ্ছে প্ল্যাটফর্মে কাজগুলা করছো, এটার উপর যদি আমি টেস্ট করি বা ইউজারকে এনে বলি যে হচ্ছে যে এই এখন তোমার সিস্টেমটাকে এরকম কিছু একটা হবে কিনা, তাহলে এটাকে বলা হয় আলফা টেস্টিং। আর যদি আমি এখন রিয়েল লাইফে সুইচ রাউটার নিয়ে আসি, নিয়ে এসে কানেকশন দিই, নেটওয়ার্ক ডিজাইন করি, এরপর আছে আমি সিস্টেম এবার ইউজারকে নিয়ে আসলাম যে সিস্টেমটা কি এরকম কিছু একটা ঠিক এরকম কিছু একটা হবে কিনা, বা সে যখন টেস্ট করবে এটাকে বলা হয় বিটা টেস্টিং। আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে একটা হচ্ছে আমরা সিমুলেটেড ডাটার উপরে করি আর একটা হচ্ছে রিয়েল ডাটার উপরে করি। যদি আমি কোনো একটা সিমুলেশনের মাধ্যমে সিস্টেমটাকে দেখাই, ধরো আমি একবার সফটওয়্যারের প্রোটোটাইপ দেখাইলাম ইউজারকে, তাহলে প্রোটোটাইপ দেখানোর কারণে এটার প্রোটোটাইপের উপর সে যে টেস্টটা করার চেষ্টা করবে, টেস্ট বলতে কি রকম টেস্ট করবে যে রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি তোমার সিস্টেমটাকে ডেভেলপ করলে কিনা সেটাকে বলতে পারি আমি আলফা টেস্টিং। আর বিটা টেস্টিং বলতে পারি ফাইনাল যে প্রোডাক্ট বা হচ্ছে রিয়েল ডাটার উপরে যে কাজগুলো করা হয়, টেস্ট করা হয়, সেটাকে বলা হয় বিটা টেস্টিং। তো এই দুই ধরনের টেস্টিং টেকনিক আসলে ফলো করা হয় অ্যাকসেপ্টেন্স টেস্টিং এ। তো তোমরা কিভাবে কি করবে এই টেস্টিং গুলা যে আমি কেবল বললাম মোটামুটি ভাগ করে করে এই টেস্টিং গুলা কি এবং এগুলার এক্সাম্পল, এইগুলা হচ্ছে আশা করি পড়লেই হবে, টেকনিক গুলা সম্পর্কে আসলে জানতে হবে। তো এই ছিল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন টেস্টিং টেকনিকের। এবার হচ্ছে আমি সেকেন্ড কোয়েশ্চেন চলে যেতেছি যে টাইপস অফ ইনস্টলেশন। ইনস্টলেশনের টাইপ গুলা হচ্ছে কি কি?
আচ্ছা, ইনস্টলেশন জিনিসটা আসলে কি কেউ বলতে পারবো আমরা? ইনস্টলেশন কি? ঠিক আছে। আচ্ছা, তোমরা তো বিভিন্ন উইন্ডোজ বা যেটা হোক তোমাদের কম্পিউটার বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করো। তো ইনস্টল জিনিসটা কি? আসলে তুমি কোন একটা সিস্টেমকে, নতুন সিস্টেমকে লোড করতেছো, তাহলে আমি বলতে পারি ইনস্টলেশন আমাদের সফটওয়্যার ভাষায় ইনস্টলেশন জিনিসটা কি, যে একটা ওল্ড সিস্টেমের পরিবর্তে নতুন একটা সিস্টেমকে প্রতিস্থাপন করা। বা ধরো ওল্ড সিস্টেম নাই বা এই ধরনের কোনো কাজই নেই, তাহলে এই প্ল্যাটফর্মে নতুন একটা সিস্টেমকে প্রতিস্থাপন করা, সেটাকে বলা হয় ইনস্টলেশন। বা নতুন একটা সিস্টেমকে লোড করা। তাহলে আমি একটা নতুন সিস্টেমকে যখন ইনস্টল করতে যাব, যেমন আমি তো এখন সফটওয়্যারটা ডিজাইন করে ফেললাম, ডেভেলপ করা শেষ, টেস্ট করা শেষ, এখন সিস্টেমটাকে আমার ইনস্টল করতে হবে, ডিপ্লয় করতে হবে যেটাকে আমরা বলি। ডিপ্লয় করার টেকনিক গুলা কি কি? এক একটা বিভিন্ন ধরনের টেকনিক আছে, যেমন 4 ধরনের আমরা টেকনিক দেখতে পারতেছি। ফার্স্ট টেকনিকের নাম হচ্ছে ডিরেক্ট টেকনিক, ডিরেক্ট ইনস্টলেশন। সেকেন্ড টেকনিক হচ্ছে প্যারালাল ইনস্টলেশন। থার্ড ওয়ান ইজ ফেজ ইনস্টলেশন। আর লাস্টে যেটা আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল লোকেশন ইনস্টলেশন। আচ্ছা, তাহলে এখন আমি ইনস্টলেশন কিভাবে করব, কোন টেকনিকটা ব্যবহার করব, সেটা হচ্ছে এই 4টা আগে আমাদের জানতে হবে, তারপর আমরা ডিসাইড করব যে কোন ধরনের ইনস্টলেশন আসলে আমরা যাব। তাহলে প্রথম যে ইনস্টলেশনটা দেখতেছি সেটা হচ্ছে ডিরেক্ট ইনস্টলেশন। ডিরেক্ট ইনস্টলেশন জিনিসটা আসলে কি, আমি তোমাদের যদি একটু স্লাইডটা শো করি। আচ্ছা, দেখবা যে তোমাদের এখানে অ্যাকসেপ্টেন্স টেস্টিং, তারপর আলফা টেস্টিং, বিটা টেস্টিং সবই লেখা আছে আর কি। আচ্ছা, তাহলে আমরা ডিরেক্ট ইনস্টলেশনে এখন আছি। ডিরেক্ট ইনস্টলেশনের ফিগারটা একটু সবাই একটু দেখো, যে দেখো একটা কারেন্ট সিস্টেম অনগোয়িং, তারপরে ইনস্টল নিউ সিস্টেম, এই পোর্শনে যদি আসি, একটা নিউ সিস্টেমকে ইনস্টল করা হলো, দেন হচ্ছে নিউ সিস্টেম চলতেছে। আচ্ছা, এই ফিগার দেখে কি মনে হয় যে কারেন্ট সিস্টেম আর নিউ সিস্টেম কি একসাথে চলবে, না কারেন্ট সিস্টেম বন্ধ করে এরপর নিউ সিস্টেম অন করতে হবে, এরকম কিছু? তো এই যে আমরা এই এক্সিস বরাবরে, মোটামুটি এক্স এক্সিস বরাবর সে টাইম দেখতেছে, ওকে। তাহলে এখানে দেখি যে আমরা কারেন্ট সিস্টেমটা অলরেডি এখানে আছে। ধর কারেন্ট সিস্টেম আমি ধরলাম মেট্রো রেল প্রজেক্ট, অলরেডি একটা সিস্টেম ম্যাম আছে। আপনি কি কিছু প্রেজেন্ট করতেছেন? আমরা দেখতে পাচ্ছি না। স্ক্রিন স্ট্যাটিক হয়ে আছে। ও আচ্ছা, তো ইন্টার স্ক্রিনে শেয়ার করলাম। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম, এখন ঠিক আছে। আচ্ছা, তো ডিরেক্ট ইনস্টলেশন তাহলে কি, আমরা একটু ফিগারটা একটু দেখি, যে কারেন্ট সিস্টেম একটা আছে, সেটা হচ্ছে অলরেডি রানিং। এখন তারপরে আমি একটা নিউ সিস্টেম কি ইনস্টল করলাম। নিউ সিস্টেমটা যখন ইনস্টল করলাম, এরপরে হচ্ছে নিউ সিস্টেম চলতেছে। তার মানে বিষয়টা আসলে কি, যে আমি একটা সিস্টেমকে আগে টার্ন অফ করে দিলাম ও সিস্টেমটাকে, এরপর ডিরেক্ট আমি নিউ সিস্টেমকে টার্ন অন করে দিলাম। যেমন ধরো মেট্রো রেল প্রজেক্টের হিসাব করি, ধরো একটা মেট্রো রেল প্রজেক্ট অলরেডি চলতেছে, মেট্রো রেল চলছে, আমরা ব্যবহার করি ম্যাক্সিমাম অনেকেই। তো এখন আমি চিন্তা করলাম যে না, এখানে কিছু আমি আরো কিছু ফিচার নিয়ে আসতে চাই, বা আরো কিছু আমি আপডেটেড কোনো একটা ভার্সন নিয়ে আসতে চাই সিস্টেমটাকে। এখন আমি একটা নতুন সিস্টেম ইনস্টল করলাম, ইনস্টল করে আমি কারেন্ট সিস্টেমটাকে অফ করে দিলাম, এখন নিউ সিস্টেমটা চালু করলাম, নিউ একটা মেট্রো রেল প্রজেক্ট আমি চালু করলাম। এইটাকে বলা হয় হচ্ছে ডিরেক্ট ইনস্টলেশন। যে হঠাৎ করে আমি কি করলাম, ওল্ড ওয়ানকে একদম টার্ন অফ করে নিউ ওয়ান সিস্টেমটাকে আমি টার্ন অন করে দিলাম। এতে সমস্যা কি হতে পারে, কারো কোনো আইডিয়া? ম্যাম প্রত্যেকবার ওই টার্ন অন টার্ন অফ করতে হচ্ছে এরকম? না না, আমি ও সিস্টেমকে পুরোপুরি বাদই দিয়ে দিয়েছি। ও সিস্টেমকে বাদ দিয়ে এবার টোটালি নিউ সিস্টেম চালু করে দিলাম, ও সিস্টেম আর নাই, এটার এক্সিস্টেন্স আর নাই। তাহলে রিকভারিতে প্রবলেম হতে পারে। হ্যাঁ, মানে ধরো তুমি এখন নিউ সিস্টেমটা যদি, আমি তো জানি না নিউ সিস্টেম পারফরমেন্স ভালো দিবে কিনা ও সিস্টেমের থেকে, কারণ এটা যদি কোনোভাবে নিউ সিস্টেম পারফরমেন্স ভালো না দেয় বা সিস্টেমটা ফেল করে, তাহলে কিন্তু টোটাল সিস্টেমটা একটা ক্রাশ হয়ে যাবে, একদম রিস্কি একটা সিস্টেম হয়ে গেল। তাহলে আমরা একটু দেখি যে ইফ দ্য নিউ সিস্টেম ফেলস, the considerable delay may occur until the old system can again be made.
তার মানে আমি যেটা বুঝতেছি যে আমি ধরো একটা মেটেরিয়াল প্রজেক্টকে পুরোপুরি অফ করে দিলাম, আগের সিস্টেমটাকে, আমি আমার নিউ যে মেটেরিয়াল প্রজেক্ট সেটাকে চালু শুরু করলাম। এখন আমি তো জানি না যে আমার কারেন্ট সিস্টেমে থেকে নিউ সিস্টেম ভালো মতো কাজ করবে কিনা, হয়তো বা এটা আমি কয়দিন চালানোর পরে হয়তো বা বুঝতে পারতাম, কিন্তু আমি সহজে কি করলাম, আমি কারেন্ট সিস্টেমকে একবারে অফ করে দিয়ে নিউ সিস্টেমকে চালু করে দিলাম। এতে সিস্টেমটা আরো বেশি এটাকে ইনস্টলেশনটা রিস্কি হয়ে গেল, কারণ যদি বাই চান্স আমার নিউ সিস্টেমটাকে ফেল হয় বা নিউ সিস্টেমে কোনো ইরর হয় বা নিউ সিস্টেম কোনোভাবে আগের সিস্টেম থেকে পারফরমেন্স ওভার পারফর্ম করে না, তাহলে কিন্তু এখন অনেক বেশি একদম দুর্ভোগের মতো তো হয়ে যাবে, কারণ এটা যেহেতু সোসাইটির একটা টোটাল একটা অনেক অনেক অংশ একটা ব্যবহার করে সিস্টেমটাকে। তাহলে এটাকে বলা হয় ডিরেক্ট ইনস্টলেশন। তাহলে আমি টোটালি ওল্ড সিস্টেমটাকে টার্ন অফ করে দিব, নিউ সিস্টেমটাকে টার্ন অন করে দিব, এটাকে বলা হয় ডিরেক্ট ইনস্টলেশন। তাহলে এখন যেহেতু আমরা দেখতেছি যে ডিরেক্ট ইনস্টলেশন আসলে রিস্কিয়ার, তাহলে পরবর্তীতে একটা ইনস্টলেশন আসে যেটাকে বলা হয় প্যারালাল ইনস্টলেশন। এইবার যদি আমরা একটু ফিগারটা একটু খেয়াল করি, আমরা এই আগেরটার থেকে এইটার মধ্যে তফাৎ কি এই ফিগারটাতে? ম্যাম আমরা এর আগেরটা পুরোপুরি না ফেলে লাইক প্যারালালি একটা কাজ করে দেন যখন সব ঠিক আছে তখন নিউ সিস্টেমে যাচ্ছি এরকম। হ্যাঁ, তো কারেন্ট সিস্টেমটাও চলতে থাকবে, সাথে আমি নিউ সিস্টেমটাকে ইনস্টল করলাম, নিউ সিস্টেমটাও চলতে থাকলো। এক সময় যে এই পোর্শনে একটা দেখতেছি এই জায়গাটাতে যে আর কারেন্ট সিস্টেম নাই, এখান থেকে নিউ সিস্টেমই খালি। কারণ কি, এই জায়গায় যে আমি যখন বুঝতে পারলাম যে না কারেন্ট সিস্টেমে থেকে নিউ সিস্টেম এখন গুড পারফরমেন্স দিচ্ছে, তখন আমি কারেন্ট সিস্টেমকে অফ করে দিব। যতক্ষণ না নিউ সিস্টেম কারেন্ট সিস্টেমকে ওভার পারফর্ম না করতে পারে ততক্ষণ আমি কারেন্ট সিস্টেমকে অফ করব না। কারণ বাই চান্স যদি যে আমরা ডিরেক্ট ইনস্টলেশনে বিভিন্ন ধরনের ডিসঅ্যাডভান্টেজ দেখলাম, আবার সেই ডিসঅ্যাডভান্টেজে আমরা পড়ে যাব। তাই এটা আমরা লেস রিস্কিয়ার সিস্টেম আমরা ইনস্টলেশন আমরা বলতে পারি। তাহলে আমরা কি, যে প্রথমে আমি কারেন্ট সিস্টেম আর ওল্ড সিস্টেম প্যারালালি চলতে থাকবে, যখন আমি দেখবো কারেন্ট সিস্টেমকে নিউ সিস্টেম আউট পারফর্ম করে গেছে তখন আমি যে কারেন্ট সিস্টেমকে অফ করে দিব, নিউ সিস্টেম এখন খালি চলবে। এটাকে বলা হয় যে প্যারালাল ইনস্টলেশন। তোমার ধরো তুমি একটা ফুড অর্ডারিং অ্যাপ তৈরি করে ফেলছো, এখন তো সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হচ্ছে কি ফুড পান্ডা। তো ফুড পান্ডাকে এখন তুমি ডিরেক্ট অফ না করলা, এখন তুমি একটা ফুড অর্ডারিং অ্যাপ তৈরি করছো যেটাকে তুমি বিশ্বাস করো যে না এটা ফুড পান্ডা থেকে ভালো কোনো একটা আরো কিছু ফিচার সহ যেগুলোর কিছু লিমিটেশন ছিল সেগুলা তুমি সলভ করে একটা ফুড অর্ডারিং অ্যাপ তৈরি করে ফেলছো। এখন ফুড পান্ডাকে অফ করবো না, ফুড পান্ডাও চলবে, তোমার সিস্টেমও চলবে। তোমার সিস্টেম ধরো ওয়াই ফুড অর্ডারিং অ্যাপ, ওকে। তাহলে এখন যখন আমি দেখবো যে ফুড পান্ডাকে আউট পারফর্ম করে গেছে ওই নিউ সিস্টেমটা, তখন আমি ফুড পান্ডা অ্যাপটাকে অফ করে দিব, নতুন অ্যাপটা চলবে। যতক্ষণ আউট পারফর্ম না করবে ততক্ষণ প্যারালালি কাজটা চলতে থাকবে আর কি। আচ্ছা, তারপরে আসি আমাদের থার্ড ইনস্টলেশন, সেটাকে বলা হয় সিঙ্গেল লোকেশন ইনস্টলেশন। এইটা খুবই ডিরেক্ট ইনস্টলেশনের মতোই, খালি ডিরেক্ট ইনস্টলেশনের আর সিঙ্গেল লোকেশন ইনস্টলেশনের মধ্যে তফাৎ কি, সিঙ্গেল লোকেশন ইনস্টলেশন মূলত একটা স্পেসিফিক অর্গানাইজেশনের মধ্যে করা হয়। যেমন আমাদের সাউথ ইস্ট ইউনিভার্সিটির ইউএমএস সিস্টেম একটা সিঙ্গেল লোকেশন ইনস্টলেশনের মাধ্যমে করা হয়েছে, কারণ কি এটা একটা জাস্ট স্পেসিফিক অর্গানাইজেশনের। সো সেম ভাবে প্রতিটা ভার্সিটির নিজস্ব ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, তাহলে ওগুলাকে ওই সফটওয়্যারকে যখন আমি ইনস্টল করব আমার অর্গানাইজেশনে, সেটাকে বলা হয় সিঙ্গেল লোকেশন ইনস্টলেশন। এখানে ডিরেক্ট ইনস্টলেশনের মতোই কাজ করা হয়, যে যদি পুরান কোনটা থাকে সেটা অফ করে দিয়ে নতুনটা চালু করা হয়। তো স্পেসিফিক অর্গানাইজেশনের মধ্যে আসলে যে ছোট একটা পরিসর, সেই পরিসরে যদি আমি ডিরেক্ট ইনস্টলেশন বা সিঙ্গেল লোকেশন ইনস্টলেশন করি, তাহলে তেমন একটা কোনো ডিসঅ্যাডভান্টেজ আসলে পাওয়া যায় না। তো এটাকে বলা হয় সিঙ্গেল লোকেশন ইনস্টলেশন, প্লাস এটাকে আরেকটা নামও আছে, যেটা নামটা পাইলট ইনস্টলেশনও বলা হয়। ওকে, তাহলে এখানে তোমরা চিত্র দেখতে পারতেছো যে সেম ডিরেক্ট ইনস্টলেশনের মতোই একটা লোকেশন 1 এ করা হচ্ছে, দেন লোকেশন 2 তে করা হচ্ছে। মানে একই সিস্টেম আমি লোকেশন 1 এও একবার ইনস্টল করে গেলাম, তারপর লোকেশন 2 তে আমি আবার আরেকটা সিস্টেম ইনস্টল করলাম, সেটা আবার কারেন্ট সিস্টেমটাকে অফ করে দিয়ে নিউ সিস্টেমকে চালু করলাম। তো লোকেশন ওয়াইজ গিয়ে আমি ইনস্টল করতেছি।
এটাকে বলা হয় হচ্ছে সিঙ্গেল লোকেশন বা পাইলট ইনস্টলেশন। এরপর আসে সবার লাস্টে যে ইনস্টলেশনটা, এটা একটুখানি অন্যরকম, এটাকে বলা হয় ফেজ ইনস্টলেশন। এইটা আমি একটু ফিগারের দিকে যাই, একটু ফিগারটা দেখো, দেখে কেউ কি একটু বুঝতে পারো কিনা ফিগারটা? ম্যাম ডিপ্লয়মেন্টটা ফেজে ফেজে হচ্ছে, মানে পুরাপুরি নতুন সিস্টেম না না দিয়ে এক্সিস্টিং সিস্টেমের কিছু কিছু জিনিস আমরা চেঞ্জ করে 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 অ্যান্ড দেন আস্তে আস্তে পুরাটাতে যাচ্ছি, এরকম। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তানভীরের কথা মোটামুটি ঠিকই আছে। তো হচ্ছে কারেন্ট সিস্টেম যেটা থাকবে সেটা আমি এক একটা মডিউলকে রিপ্লেস করে করে দেখবো নতুন সিস্টেম এবার কাজ করতেছে কিনা। তার মানে আমি এখন কারেন্ট সিস্টেমটা চলে থাকবে, আমি নতুন সিস্টেমের আগে মডিউল 1 কে ইনস্টল করব। তাহলে এখন দেখো কারেন্ট সিস্টেম উইদাউট মডিউল 1, মানে কারেন্ট সিস্টেমের মডিউল 1টাকে আমি রিপ্লেস করে দিলাম তার নতুন সিস্টেমের মডিউল 1 দিয়ে। তো এবার হচ্ছে দেখলাম নিউ মডিউল 1 চলতেছে, ওকে ফাইন। এবার দেখলাম ফুল সিস্টেমটা চলতেছে কিনা, দেখলাম যে না, এবার সিস্টেমটা ভালো পারফরমেন্স দিতেছে। এরপরে আমি যখন এক পর্যায়ে যে ইনস্টল কি করব, মডিউল 2 কে ইনস্টল করব নিউ সিস্টেমের। তো এবার কি কারেন্ট সিস্টেমের ওই মডিউল 1 তো আগেই রিপ্লেস করে দিলাম, সাথে 2 কেও এবার রিপ্লেস করে ফেলছে। তাহলে কারেন্ট সিস্টেম এখন উইদাউট মডিউল 1 এন্ড 2, কিন্তু নতুন সিস্টেমে মডিউল 2 কে ইনস্টল করে দিলাম, তাহলে নিউ মডিউল 2 চলতেছে। তার মানে ফেজ বাই ফেজ বা প্রতি মডিউল ওয়াইজ হচ্ছে গিয়ে আমি রিপ্লেস করব, ফেজ বাই ফেজ রিপ্লেস করব। একবার মডিউল 1 রিপ্লেস করব, পরের বার মডিউল 2 রিপ্লেস করব, এরপর মডিউল 3 রিপ্লেস করব, দেখবো সিস্টেম ঠিক মতো কাজ করে কিনা। এরকম করতে করতে এক সময় কিন্তু হোল সিস্টেমটাই রিপ্লেস হয়ে যাবে। এক কথা যদি আমি একটু আঁকি, ধরো আমাদের সেই ওল্ড সিস্টেম, আচ্ছা ওল্ড সিস্টেমকে ও দিয়ে লিখি। এটা আছে মডিউল নাম্বার 1, মডিউল নাম্বার 2, মডিউল নাম্বার 3। আর নিউ সিস্টেম যেটা তৈরি করলাম সেটা হচ্ছে M1, মডিউল নাম্বার 2, মডিউল নাম্বার 3। এইটা হচ্ছে আমাদের ওল্ড সিস্টেম, আর এটা আমার নিউ সিস্টেম। এখন আমি রিপ্লেস কিভাবে করব, আমি আগে ওল্ড এর প্রথম মডিউলটাকে রিপ্লেস করে M1 এ কনভার্ট করলাম। তাহলে আমি এখন যে কাজটা করব, এটা মুছে দিয়ে আমি এখন এখানে M1 রিপ্লেস করে দিলাম। তাহলে এখন ওল্ড এর মডিউল 1 নাই, কিন্তু নিউ এর মডিউল 1 দিয়ে চেক করলাম যে এখন ফুল সিস্টেমটা কিরকম কাজ করে। দেখলাম যে না, আমার সিস্টেম মোটামুটি পারফরমেন্স ঠিক মতোই দিচ্ছে এবং বা আগের থেকেও ভালো দিচ্ছে। তাহলে এখন আমি কি করব, মডিউল 2 কে এবার রিপ্লেস করব। রিপ্লেস করে এবার নিউ সিস্টেমের মডিউল 2 কে হচ্ছে এবার ইনস্টল করে দিলাম। তাহলে এখন ওল্ড সিস্টেমটার মধ্যে এখন খালি ওল্ড সিস্টেমের মডিউলটাই আছে, আর বাকিটা নিউ সিস্টেম দিয়ে রিপ্লেস হয়ে গেল। এবার আমি চেক করে দেবো যে সিস্টেম ঠিক মতো কাজ করে কিনা। দেখলাম যে না, এর থেকে পারফরমেন্স বেশি দিচ্ছে, তার মানে এখন আমার বুঝবো যে না, মডিউল 1 আর মডিউল 2 যে আমি রিপ্লেস করলাম ঠিক আছে। যদি দেখি যে না, কোনোভাবে আউট পারফর্ম করতেছে না বা পারফরমেন্স আগে থেকে খারাপ হয়েছে, তাহলে কিন্তু আবার আগের মডিউলে ফেরত যেতে হবে। তারপরে আমি এখন কি করব, আবার হচ্ছে সেম রিপ্লেস করে দিলাম। সো মডিউল 3 এবার রিপ্লেস করে দিলে এবার সিস্টেম কি মতো কাজ করে। এখন দেখো, এখন কিন্তু ফুল নিউ সিস্টেমই ইনস্টল হয়ে গেল। তাহলে এরকম ভাবে হচ্ছে ফেস টু ফেস ইনস্টল করে করে চেক করব যে সিস্টেম আগেরটা থেকে আউট পারফর্ম করে কিনা। তাহলে আমি ওইটাকে রিপ্লেস করব, সেটাকে বলা হয় হচ্ছে ফেস ইনস্টলেশন। ওকে, সো তোমরা যদি স্লাইডে দেখো, স্লাইডে অবশ্যই এই 4 ধরনের ইনস্টলেশনটা পড়বা, প্লাস এই ফিগার গুলা যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে ফিগার গুলা অবশ্যই এঁকে দিবা। হ্যাঁ, তো এই প্রতিটা 4টা ইনস্টলেশনে 4টা হচ্ছে ফিগার এখানে দেখবা, তো এগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা সবাই। ওকে, তাহলে আমরা তো একটা জিনিস, আচ্ছা একটা কোয়েশ্চেন হঠাৎ করে আসলো যে ডিরেক্ট ইনস্টলেশন আমরা দেখলাম যে সিস্টেমটা আসলে রিস্কিয়ার, কিন্তু তাহলে ডিরেক্ট ইনস্টলেশন থাকার কারণ কি, মানে এটার কোনো কি অ্যাডভান্টেজ আছে? ম্যাম টাইম কনজিউমিং বা
টাইমও কম লাগতেছে প্লাস রিসোর্সও কম লাগে। তুমি আগের সিস্টেমে কিছু রিসোর্স নিউ সিস্টেমে ব্যবহার করতে পারবা, কারণ আমি তো জানি যে কারেন্ট সিস্টেমকে আমি হুট করে বন্ধই করে দিব, তো আমি কারেন্ট সিস্টেমের কিছু রিসোর্সকে রিইউজ করতে পারবো। আর আমরা তো রিইউজ সম্পর্কে পড়েছিলাম মিডের আগে, তো রিইউজে তো ভালো বেনিফিট, কস্টেরও বেনিফিট প্লাস টাইমেরও বেনিফিট পাওয়া যায়। কিন্তু আবার প্যারালাল ইনস্টলেশন করতে গেলে কিন্তু রিউজ করা যায় না, কারণ কারেন্ট সিস্টেম তো নিউ সিস্টেমের সাথে প্যারালালি চলতে থাকবে, তখন আর রিসোর্স বেশি লাগে, টাইম বেশি লাগে। তো সবকিছুরই আসলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো তোমাদের একটু যখন পড়বা বুঝে পড়বে যে এটার আসলে এই মানে অ্যাডভান্টেজ কি, এটা আসলে ডিসঅ্যাডভান্টেজ কি। এটা যদি ডিসঅ্যাডভান্টেজ থাকে তাহলে এটার অ্যাডভান্টেজটা আসলে কেন, এটা ইনস্টলেশনটা দরকার কি, এরকম কিছু যদি নিজেরা হচ্ছে কম্পারিজন করে পড়ো, তাহলে আশা করি মোটামুটি পুরোপুরি টপিকটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে। ওকে, তাহলে আমাদের মোটামুটি এইটুকুই আমাদের এই পর্যন্ত আমাদের সিলেবাস। এই স্লাইড থেকে তোমরা এই 2 ধরনের কোশ্চেনই পড়লেই আশা করি হবে, বাকিটুকু দেখবা যে স্লাইডে আরো কিছু আছে, সেগুলা পড়ার দরকার নাই। স্লাইডে আরো কিছু দেখবে, এদিকে পোর্শনে হচ্ছে সাপোর্ট, তারপরে ডকুমেন্টেশন, এগুলা আছে, এগুলা আপাতত তোমরা তোমাদের জানার জন্য রিভাইজ দিতে পারো, বাট আমাদের সিলেবাসের জন্য আর কি লাগবে না। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস একটু বলে দিয়ে যাই, যে সিকিউরিটি কিছু ইস্যুও থাকে ওই আমাদের সফটওয়্যারে, এগুলো সম্পর্কে তোমরা আশা করি জানো যে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার ক্রিয়েট হয়, যার কারণে মাঝে ট্রোজান হর্স ওমস ভাইরাস থাকতে সিস্টেমে আসতে পারে, তো সিস্টেম অনেক সময় ক্র্যাশ হয়ে যায়। সিস্টেমের কিছু জিনিস হচ্ছে গিয়ে ডস অ্যাটাক সম্পর্কে আমরা তো জানি মোটামুটি, এগুলো তোমরা যদি সাইবার সিকিউরিটি কখনো যে সাবজেক্ট নাও, এখানে আরো ভালো করে হচ্ছে পড়বা এগুলা। তো এই কিছু সিকিউরিটি ইস্যু হয় যে সিস্টেমকে, তখন ওই সিকিউরিটি ইস্যু থেকে যাতে প্রোটেক্ট করা যায়, এর জন্য অনেক মেথড আছে, যেগুলো আসলে সম্পর্কে আমরা এবার সাইবার সিকিউরিটিতে পরবর্তীতে যদি সাবজেক্টটা নাও। সাইবার সিকিউরিটি কি তোমাদের অপশনাল সাবজেক্ট নাকি ম্যান্ডেটরি সাবজেক্ট হিসেবে? অপশনাল ম্যাম, আর সব দেয় না, বছরে মনে হয় একটা দেয়, মানে অনেক কম স্টুডেন্ট অ্যাপ্লাই করে। আচ্ছা আচ্ছা, যদি কখনো এই সাবজেক্টটা নাও তাহলে হয়তোবা এই সম্পর্কে আরো ভালো তথ্য জানতে পারবা সিকিউরিটি ইস্যু গুলা নিয়ে, আর যদি না নাও তো ওকে ফাইন, এইটুকুই আর কি। আচ্ছা, তাহলে আমি একদম ফুল এখন সিলেবাসের দিকে যাই, তোমাদের একটু বলে দিই। আচ্ছা, প্রথমে আমাদের সিটির কিছু সিলেবাস ছিল, সেটা ছিল সিস্টেম মডেল, এটা সিটি সিলেবাসে ছিল। আর সেকেন্ড একটা সিটি সিলেবাসে ছিল সে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিউরেন্স, এই দুইটা। এন্ড আরো 3টা জিনিস যেটা সিটি সিলেবাসে ছিল না, একটা হচ্ছে অ্যানালাইসিস এর একটা তোমরা স্লাইড, আমরা প্রথমে স্লাইড 1 ইন্টারভিউ, ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ গ্রুপিং এর মাধ্যমে করা যায়, এনজিটি টেকনিক, জ্যাট টেকনিক, এগুলো সম্পর্কে কিন্তু আমরা পড়েছিলাম। 4 নাম্বার আমরা পড়েছিলাম ডাটাবেজ, ডাটাবেজ কিভাবে ডিজাইন করব। আচ্ছা, আর 5th ওয়ান আজকে যেটা, সেটা হচ্ছে সিস্টেম ইমপ্লিমেন্টেশন। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যদি দেখি যে আমরা আসলে প্ল্যানিং এর মোটামুটি যে আমাদের বেসিক জিনিসগুলা ছিল, প্ল্যানিং এগুলা আমরা মিডের আগে কভার করে ফেলছি। তারপর প্ল্যানিং এর পরে নেক্সট স্টেজ আসে অ্যানালাইসিস, এখান থেকে শুরু করেছিলাম অ্যানালাইসিস। এরপর অ্যানালাইসিস করার পর ডিজাইন পোর্শন আসে, যেখানে এখানে আমরা ডিজাইন করি লজিক্যাল ডিজাইন, আর এই জায়গায় এসে আমরা করি ফিজিক্যাল ডিজাইন। তাহলে আমরা ডাটাবেস সম্পর্কে পড়লাম, সিস্টেমের লজিক্যাল ডিজাইন গুলা কিভাবে করা হয় সেগুলাও শিখতে পেরেছি। তারপরে এরপরে আমরা পরের স্লাইডে যেটা চলে আসি সিস্টেম ইমপ্লিমেন্টেশন। এবার সিস্টেম ইমপ্লিমেন্ট করব, তার সাথে যে টেস্টিং কিভাবে করব, সিস্টেমকে ইনস্টল কিভাবে করব, আর এই স্লাইডে আমরা পড়েছিলাম সফটওয়্যার কোয়ালিটিটাকে কিভাবে এনশিওর করা যায়, মোটামুটি একটা টেস্টিং এরই একটা পার্ট। তো এই নিয়ে আমার টোটাল সফটওয়্যারের আমাদের একদম প্ল্যানিং থেকে ইমপ্লিমেন্টেশন পর্যন্ত যা যা পড়া প্রয়োজন
মোটামুটি জানা প্রয়োজন, সেগুলা হচ্ছে কি আমরা এই সাবজেক্ট আসলে কভার করলাম। তো তোমাদের এইটুকু যে ছিল সেটা হচ্ছে সিটির সিলেবাস ছিল কুইজে। এখান থেকে কোয়েশ্চেন আসবে, এখান থেকে কোয়েশ্চেন আসবে, কিন্তু এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন মানে ম্যাক্সিমাম কোয়েশ্চেন এই পোর্শন থেকে অবশ্যই আসবে। অ্যানালাইসিস, ডাটাবেস ডিজাইন, সিস্টেম ইমপ্লিমেন্টেশন। তো আমি একটা একটা পোর্শনে যাই। ডাটাবেস ডিজাইন থেকে আমরা সিস্টেম মডেল আর সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিউরেন্স নিয়ে কি তোমাদের কিছু ওভারভিউ দিতে হবে, নাকি ওইটা কুইজে ছিল ওটা বাদ দিয়ে বাকিগুলো ওভারভিউ দিব? থাক ম্যাম, দরকার নেই। আচ্ছা, ওভারভিউ দিব। আচ্ছা, সিস্টেম মডেলের সম্পর্কে আর কি পড়ো আমি তোমাদের বলি। সিস্টেম মডেলে তো তোমরা যখন সিটি সিলেবাসে ছিল তখন তোমরা কি কিছু অনেক ধরনের ডেফিনেশন টাইপের ছিল, বিহেভিয়ারাল মডেল কি, তারপরে হচ্ছে ডাটা প্রসেসিং মডেল, তারপর হচ্ছে স্টেট মেশিন, বিভিন্ন ধরনের মডেল সম্পর্কে, অবজেক্ট মডেল, এগুলো সম্পর্কে পড়ছো। তো ওইটার মধ্যে খালি সিমুলেশন টাইপের ছিল, ইউজ কেস ডায়াগ্রাম, ডাটা ফ্লো ডায়াগ্রাম। এটা তোমরা স্লাইডে দেখবা সিস্টেম মডেলের লাস্টে, স্লাইডের লাস্টে ক্লাস ডায়াগ্রাম আছে। তো ক্লাস ডায়াগ্রাম পড়ার দরকার নাই আমাদের। মোটামুটি আমরা ডাটা ফ্লো ডায়াগ্রাম পর্যন্তই মানে ডাটা ফ্লো ডায়াগ্রাম বলতে ডাটা ফ্লো ডায়াগ্রাম আর ইউজ কেস ডায়াগ্রাম পর্যন্তই আঁকা শিখবো, যেটা হচ্ছে আমরা অলরেডি ল্যাব ফাইনালে অলরেডি ফেস করে ফেলছি। আর কিছু থিওরিটিক্যাল জিনিস দেখবা সিস্টেম মডেলে, এগুলা হচ্ছে তোমরা থিওরির জন্য পড়তে পারো। আর এই সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিউরেন্সে তো সেম কিছু অল্প হালকা কিছু থিওরি আছে শুরুর দিকে। মেজার কি, ম্যাট্রিক কি, প্রসেস ম্যাট্রিক কি, প্রোডাক্ট ম্যাট্রিক কি, এগুলোর বেনিফিট কি কি যদি জানতে পারো তো বেনিফিট এমনিতেই হচ্ছে কি আশা করি পারবা। তো সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিউরেন্সের একটা ম্যাথ আছে, ম্যাথটা অবশ্যই আবার প্র্যাকটিস করবো। আমাদের কিন্তু সিলেবাসে ম্যাথ খুব হাতে গোনা কমই আছে, তো ওগুলা বাদ দেওয়া যাবে না, তো ওগুলা অবশ্যই আবার প্র্যাকটিস করবো বাসায়। তো এরপরে আসি হচ্ছে অ্যানালাইসিস এ স্লাইড নিয়ে। অ্যানালাইসিস স্লাইডের হচ্ছে কি দুই ধরনের আসলে মেথড আমরা এখান থেকে শিখে ফেলছিলাম। একটা ছিল ট্রেডিশনাল মেথড আর একটা হচ্ছে কন্টেম্পোরারি মেথড। তো ট্রেডিশনাল মেথডের মধ্যে 4 ধরনের মেথড ছিল। একটা হচ্ছে ইন্টারভিউ, ইন্ডিভিজুয়ালের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া যায়, গ্রুপিং এর মাধ্যমে ইন্টারভিউ নেওয়া যায়, দেন হচ্ছে আমরা আমার ইউজারকে অবজার্ভ করে হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্ট গুলো অ্যানালাইজ করতে পারি, আইডেন্টিফাই করতে পারি, আর লাস্টে ছিল আমরা বিজনেস ডকুমেন্ট গুলাকে অ্যানালাইজ করেও হচ্ছে গিয়ে সিস্টেমের রিকোয়ারমেন্ট গুলা আইডেন্টিফাই করতে পারি। এই ট্রেডিশনালের মধ্যে 4 ধরনের টেকনিক ছিল। 4 ধরনের টেকনিকের ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ, দেন হচ্ছে কি কি ধরনের ইনফরমেশন এই সিস্টেম এই 4 ধরনের থেকে পাওয়া যায়, এগুলো কিন্তু তোমরা স্লাইডে দেখবা। তো এইটাকে একটা পোর্শনে ভাগ করে ফেলো, অ্যানালাইসিসকে 2 পোর্শনে ভাগ করো। একটা পোর্শনে ভাগ করো হচ্ছে ট্রেডিশনাল মেথড তে ভাগ করো, আর এটা হচ্ছে কন্টেম্পোরারি মেথড। এই 2 পোর্শনে ভাগ করো। এখন এক পোর্শন করে পড়ো, ট্রেডিশনাল কি কি আছে এই 4টা টেকনিক সম্পর্কে জানো, দেন হচ্ছে এই 4টা টেকনিকের মধ্যে কম্পেয়ার করো যে কোনটার অ্যাডভান্টেজ কি, কোনটা ডিসঅ্যাডভান্টেজ কি, কোনটা থেকে কোন ধরনের ইনফরমেশন আসলে অ্যাচিভ করা যায়, এই জিনিসগুলো অবশ্যই পড়বা। দেন কন্টেম্পোরারিতে আবার 4 ধরনের আছে। এবার সেকেন্ড কোশ্চেনে চলে আসো যে কন্টেম্পোরারির মধ্যে আরো 4 ধরনের তোমরা দেখবা যে জ্যাট টেকনিক, প্রোটোটাইপ, কেস টুল, তারপর গ্রুপ সাপোর্ট সিস্টেম। এই 4 ধরনের টেকনিক গুলো আবার কি, এগুলারও সেম একই জিনিস, যে এগুলার চ্যালেঞ্জ কি, এগুলার আর অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, এগুলাই হচ্ছে আবার পড়বা। তো অ্যানালাইসিস স্লাইডটাকে তোমরা এই 2 পোর্শনে ভাগ করে, এটা মোটামুটি থিওরিটিক্যাল কিন্তু কভার হবে এই স্লাইডটা থেকে, যেহেতু এই স্লাইডে কিন্তু আমরা জানি কোনো ধরনের লজিক্যাল বা ওই ম্যাথমেটিক্যাল কোনো টার্ম আসলে তেমন নাই। আচ্ছা, আচ্ছা এরপরে আসি আমরা 4th নাম্বার এইটাতে ডাটাবেস ডিজাইনে। ডাটাবেস ডিজাইনে যদি আমরা একটু স্লাইডে যাই, দেখি যাওয়ার আগে আমি তোমাদের আগে লিখে দিই কি কি টপিক সম্পর্কে ডাটাবেস থেকে পড়বা। প্রথমেই আসি আমরা ইয়ার ডায়াগ্রাম। ইয়ার ডায়াগ্রামের সাথে আমরা ছিল কি লজিক্যাল স্কিমা,
এটা কিন্তু আমি তোমাদেরকে ক্লাসের মধ্যে ইয়ার ডায়াগ্রাম থেকে কিভাবে লজিক্যাল স্কিমা কনভার্ট করতে হয়, লজিক্যাল স্কিমা থেকে কিভাবে ইয়ার ডায়াগ্রাম ড্র করতে হয়, এবং প্লাস এই ইয়ার ডায়াগ্রাম কিছু সিম্বল ছিল যেটাকে আমরা বলতেছিলাম রিলেশনশিপ, বাইনারি রিলেশনশিপ আর ইউনারি রিলেশনশিপ, যে ওই যে 1 to 1, 1 to many, many to 1। তো এই রিলেশনশিপ গুলা সম্পর্কে অবশ্যই আমাদের জানতে হবে। তাহলে এই তিনটা মোটামুটি একটা সেট আমরা বলতে পারি। আর আরেকটা জিনিস তোমরা মাস্ট করবে, সেটা হচ্ছে কি নরমালাইজেশন। তোমাদের নরমালাইজেশনে কনভার্সন করা শিখেছিলাম 1n এ ফার্স্ট নরমাল ফর্ম, সেকেন্ড নরমাল ফর্ম, থার্ড নরমাল ফর্ম। এই কনভার্সন চাইলে আরো কিছু এক্সারসাইজ নিজেরা হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে পারো বা স্লাইডের গুলো প্র্যাকটিস করতে পারো। আমি তোমাদের ক্লাসে মোটামুটি 2 ধরনের এক্সারসাইজ করিয়েছিলাম, তো ওইগুলা প্র্যাকটিস করবা। তারপরে হচ্ছে না আর কি, আর আরটা ছিল ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম। 3 ধরনের ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমের টেকনিক ছিল। একটা টেকনিক হচ্ছে সিকোয়েন্সিয়াল, সেকেন্ড ওয়ান ইন্ডেক্স, আর থার্ড ওয়ান হচ্ছে হ্যাশ। স্লাইডটা দেখলে মনে হবে স্লাইডটা অনেক বড় স্লাইড, কিন্তু আমি কিন্তু তোমাদের স্লাইডের সবকিছু কিন্তু বলতেছি না। আচ্ছা আমি তোমাদেরকে দেখাই দিই স্লাইডের কোন কোন পোর্শন গুলা দেখবা। আচ্ছা স্লাইড কি তোমাদের সাথে শেয়ার হয়েছে? আচ্ছা প্রথমেই শুরু করবা এই যে এই পোর্শন থেকে, এই ইয়ার ডায়াগ্রাম, এই পেজ নাম্বার 11 থেকে দেখবা। অবশ্যই মাস্ট ইয়ার ডায়াগ্রাম, এখান থেকে লজিক্যাল স্কিমা কিভাবে আঁকতে হয়, তারপরে হচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের সিম্বল আমরা দেখতেছি, এটা হচ্ছে 1 to many সিম্বল। আমরা কিন্তু বলছিলাম যে এটাও মেনি সিম্বল প্লাস এটাও মেনি সিম্বল, কিন্তু এই দুটোর মধ্যে তফাৎ কি ছিল? এটা আচ্ছা এটা ছিল জিরো অর মেনি সিম্বল, আর এটা হচ্ছে মেনি সিম্বল। তার মানে একজন কাস্টমার অনেকগুলা অর্ডার সে অর্ডার করতে পারে, অর্ডার প্লেস করতে পারে, এবং সে চাইলে আবার কোনো অর্ডার প্লেস নাও করতে পারে। তো 1 to 0 অর মেনি। আবার দেখো এখানে হচ্ছে 1 to many, যে একটা অর্ডারের অনেকগুলো আইটেম থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে হচ্ছে এই কিছু এই ইয়ার ডায়াগ্রাম, এই যে 11 নাম্বার পেজটা একটু ভালো করে দেখবে, তাহলে আরো আরো যদি চাইলে এক্সাম্পল তোমরা এক্সারসাইজ প্র্যাকটিস করতে পারো। তারপরে আমি কিন্তু এই যে এগুলা কিন্তু তোমরা যে বিভিন্ন ধরনের এই লেখাগুলা দেখতেছো যে প্রাইমারি কি, এগুলো আমি আশা করি তো তোমাদের আবার পড়ার কি কোনো দরকার আছে? প্রাইমারি কি সম্পর্কে তো তোমরা সবাই জানো যে প্রাইমারি কি কি, ফরেন কি কি, এগুলা তার তেমন ভাবে আমি ফোকাস করতেছি না। তাহলে এই একটা 11 নাম্বার পেজের আমি দেখলাম। তারপরে আমরা চলে যাব নরমালাইজেশনে। তো নরমালাইজেশন কিন্তু তোমাদের খাতার যদি লেকচার নোট তুলে থাকো তাহলে কিন্তু খাতায় থাকার কথা। তো এই যে যে ফার্স্ট নরমাল ফর্ম, সেকেন্ড নরমাল ফর্ম আর থার্ড নরমাল ফর্ম, এগুলো কনভার্সন অবশ্যই মাস্ট ভালো করে শিখবা। তারপরে আমি আবার চলে যাচ্ছি এই যে রিলেশনশিপে চলে যাচ্ছি এবার। তাহলে এবার 26 পেজে দেখবা যে রিলেশনশিপ গুলো আছে, বাইনারি রিলেশনশিপ, আর এটা আমরা পড়েছিলাম ইউনারি রিলেশনশিপ। বাইনারি রিলেশনশিপে 2 ধরনের অ্যাট্রিবিউট থাকে, 2টা অ্যাট্রিবিউট থাকে, আর ইউনারিতে একটা মাত্র অ্যাট্রিবিউট থাকে। তো এই ধরনের 1 to 1, 1 to many, many to 1 এই রিলেশনশিপ গুলা দেখবা। আর এরপরে আবার হচ্ছে কি করবা, লাফ দিয়ে আবার চলে যাবা কোথায়, আরেকটা সিরিজ চলে যাবে ফাইল অর্গানাইজেশনে। এই যে এখানে ফিজিক্যাল তোমরা ফাইল অর্গানাইজেশন মেথড হিসেবে দেখবা যে 3 ধরনের মেথড। একটা হচ্ছে গিয়ে প্রথমটা হচ্ছে যে সিকোয়েন্সিয়াল মেথড, হ্যাশড ফাইল অর্গানাইজেশন, আর হচ্ছে ইন্ডেক্স ফাইল অর্গানাইজেশন। এখানে দেখো 3টা চিত্র ঠিক মতো দেওয়া আছে, সিকোয়েন্সিয়াল অর্গানাইজেশন কিভাবে হয়, ইন্ডেক্সের ফিগারটা কিরকম হবে, হ্যাশের কিরকম ফিগার হবে, এগুলা নিয়েও কিন্তু তোমাদের একটা ক্লাসে আমি আলোচনা করেছিলাম। তাহলে এই মোটামুটি 3 টাইপের কোয়েশ্চেন আসলে তোমরা এখান থেকে ভালো করে পড়াশোনা করবা এই ডাটাবেস স্লাইড থেকে। এগুলো কিন্তু আমি তোমাদেরকে এখন স্পেসিফাই করে করে দিলাম। আচ্ছা তারপরে এরপরে আসে আমাদের লাস্টের যে স্লাইড, সেটা ছিল সিস্টেম ইমপ্লিমেন্টেশন, যেটা আজকে পড়ছি। আজকের স্লাইডে কিন্তু আমরা 2 ধরনের কোয়েশ্চেন পড়লাম, একটা হচ্ছে টেস্টিং এর টেকনিক গুলা আর ইনস্টলেশনের টাইপ গুলা, এগুলা হচ্ছে পড়বা। তো মোটামুটি এই যদি এইগুলা কভার করো তাহলে আমাদের মোটামুটি এই ফাইনালের সিলেবাস শেষ। এখন যদি তোমাদের কারো কোনো ধরনের সমস্যা থাকে সেগুলা নিয়ে আমরা আলোচনা করতে পারি।
ম্যাম ওই আজকে যেটা পড়ালেন ডিপ্লয়মেন্ট ওইটা নিয়ে কি বলছিলেন? ওটার স্লাইডের কথা বলতেছো? জি আর মানে ইনস্টলেশন আর কি। আচ্ছা, তাহলে আমি স্লাইডটা একটু আবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। জি ম্যাম। স্লাইডে দেখো, এইখানে প্রথমেই চলে যাবা তোমরা। এই পোর্শন কত নাম্বার পেজ থেকে পাবা? এই যে এই 11 নাম্বার পেজ। 11 নাম্বার পেজ থেকে তোমরা মোটামুটি এই যে আমি যে টেকনিক গুলা পড়িয়ে ফেলছি, এগুলা তো অবশ্যই স্ট্যাটিক ডাইনামিক টেকনিক কি এগুলা দেখবা, অটোমেটেড কি, ম্যানুয়াল টেস্টিং কি, এবং এরপরে স্লাইড থেকে তোমরা দেখবা যে ইন্সপেকশন, ওয়ার্ক থ্রু, ডেস্ক চেকিং এর সংজ্ঞা, ডেফিনেশন এখানে আছে। তারপর ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং, এন্ড দেন হচ্ছে স্টাফ টেস্টিং। মোটামুটি 11 থেকে 15 পেজের মধ্যে তোমরা হচ্ছে এই টেস্টিং টেকনিক গুলা সংজ্ঞা হচ্ছে ডেফিনেশন পেয়ে যাবে। কিন্তু দেখবা যে এখানে কিন্তু এক্সাম্পল না, এক্সাম্পল কিন্তু আমি তোমাদেরকে মুখে মুখে বললাম। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখবা এই 21 নাম্বার পেজ থেকে অ্যাকসেপ্টেন্স টেস্টিং পাবা, যে ইউজারের দ্বারা হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা করা হয়। সেটার আবার দুইটা টেকনিক আমরা দেখলাম, একটা হচ্ছে আলফা টেস্টিং আর একটা হচ্ছে বিটা টেস্টিং। এই 11 কত নাম্বার পেজ, তাহলে এটা 21 থেকে 22 নাম্বার পেজে তোমরা এগুলা পেয়ে যাবা। আর ইনস্টলেশন এখান থেকে পাবা, নেক্সট পেজ থেকেই পাবা। এখান থেকে ডিরেক্ট ইনস্টলেশন, প্যারা ইনস্টলেশন, সিঙ্গেল আর ফেস্ট, এই প্রতিটা পেজেই তার সেগুলার হচ্ছে ডেফিনেশন, জিনিসগুলা কি, অ্যাডভান্টেজ কি, এবং প্লাস একটার ফিগার দেওয়া আছে আর কি। তো মোটামুটি কত নাম্বার পেজ? 29 পেজ পর্যন্ত আসলে পড়লেই হবে, বাকিগুলা চাইলে বাদ দিতে পারো। তো প্রথম থেকে 29 পেজ আর কি, ওইখান থেকে দেখবো 29 পেজের মধ্যে কিছু কিছু জিনিস বাদ দিয়ে ফেলছে, ওগুলা বাদে মোটামুটি দেখা যাবে কমিয়ে কমিয়ে 17-18 পেজে আসবে আর কি। তো এগুলা হচ্ছে এইখান থেকে অবশ্যই কভার করবো আমরা। আর স্লাইড 5 তো এই সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স, এগুলা নিয়ে আর বললাম না, এগুলা তো অলরেডি মুখে মুখে বলে ফেলছি। আচ্ছা, ম্যাম ফাইনালের সব কটা স্লাইড যদি একটু একসাথে করে দিই। ফাইনাল স্লাইড তো একসাথে দেওয়া আছে না গুগল ক্লাসরুমে? এই যে ফাইনাল স্লাইড, স্লাইড 1, 2, 3, 4, এই যে স্লাইড সবই তো দেওয়া আছে। তোমরা গুগল ক্লাসরুমে যাবা, যে ক্লাস ওয়ার্কে যাবা, দেখবা যে সবকিছু পোর্শন পোর্শন ভাগ করা আছে, ফাইনাল স্লাইডের সকল স্লাইড গুলো আছে। মিড টার্ম তো বাদই, মিড টার্ম তো এখন শেষই। আর যদি কোর্স আউটলাইন দেখার প্রয়োজন হয় এখান থেকে দেখতে পারবা। আর তোমাদের পরীক্ষা তো হবে মেবি 22 তারিখে। হ্যাঁ, তো 22 তারিখের আগে অবশ্যই তোমরা, তোমাদের সাথে আমি কুইজ 2 এর মার্কটা শেয়ার করে দিব। এখন তো ভার্সিটি অফ হয়ে গেছে, সো আবার যখন 15 তারিখ থেকে খুলবে তখন তোমাদের কুইজ 2 এর মার্কস আর কি দিতে পারবো। 15 তারিখের পরে হয়তো বা তোমরা কুইজ 2 এর মার্কসটাও পাবা ওকে এখান ম্যাম। থেকে। আর কুইজ ট্যুর ম্যাথটা বলছিলেন যে একটু দেখাই দিবেন, তো ওইটা না হলে আপনি যদি ইয়াটা শেয়ার করতেন যে এটার মানে অ্যান্সার কিভাবে করছে। কুইজ 2 এর কোশ্চেনটা দেখতে হবে, দাঁড়াও দেখি আমি পাই কিনা। আচ্ছা, আপাতত কোশ্চেন খুঁজে দেখতে হবে। একটা কাজ করি, তোমাদের ওই যে যখন 15-16 তারিখের দিকে তো তোমাদের দেখা যাবে কুইজ 2 মার্কস দিব এর আগে। তো কুইজ 2 যখন মার্কস দিব, তো ওই কুইজের তো তখন আমি আমার নিজের এমনিতেই সলভ করতে হবে, তখন তোমাদের ওইটার ছবি তুলে তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব, ঠিক আছে? জি ম্যাম, তাহলে হবে। আচ্ছা, আর যদি আমি বাই চান্স, এখন তো বলতেছি অনেকদিন পরে, আমার যদি ভুলে যাই আর যদি তোমার দরকার হয় তাহলে আমাকে একটু রিমেম্বার মানে মনে করিয়ে দিও, তাহলে হবে ওকে আসলে। ম্যাম। আচ্ছা, ম্যাম তাহলে আমরা প্রেজেন্ট একটু দেওয়া যাবে? কোনটা দেওয়া যাবে? প্রেজেন্টটা। হ্যাঁ, প্রেজেন্ট এখন সবাইকেই দিব যারা যারা পরে আসছো। তাহলে আমাদের মোটামুটি ক্লাস এখানেই শেষ হলো, আর আমি এখন তোমাদের একটু অ্যাটেন্ডেন্সটা নেই।
আচ্ছা, যারা অ্যাবসেন্ট হিসেবে আছো তাদেরকে আমি কল করতেছি। অরিয়ন, অমি, হিমেল, ইনাম, আদিত্য, আনিকা, হেলাল, জাফর, ফেরদৌস, শাম্মী, সৈকত, ইয়েস ম্যাম। মাহিনুর। ম্যাম আমি অ্যাটেন্ডেন্স দিয়েছিলাম কিন্তু নেটের কারণে হয়তো শোনা যায়নি। হ্যাঁ, তোমার তোমার কথা শোনা যায় নাই, তার মানে নেটের প্রবলেম হয়তো। আচ্ছা, সমস্যা নাই। মুনতাহা, সুস্মিতা। ম্যাম ও ছিল বাট ওর ওই যে অ্যাটেন্ডেন্সের সময় মাইক কাজ করে নাই তাই শোনা যায় না। আচ্ছা, ঢালি, তুমিও আসো। ওকে, জি ম্যাম। ঠিক আছে, সবাই ভালো থাকো, সবাইকে ঈদ মোবারক, আর ভালো করে এক্সাম দাও। বেস্ট অফ লাক। ওকে ম্যাম।